বাবা মায়েদের কিছু করা ভুলের জন্য সন্তানদের কিন্তু এইভাবে নিজেদের সম্পর্কগুলোকে কিন্তু জলাঞ্জলি দিতে হয়। মানে প্রিয়া এবং কল্পনা বা অভি বা বিশ্বর এই যে সম্পত্তিকে কেন্দ্র করে একটা বিশাল বড় বিভেদ এবং বিশাল বড় একটা ঘটনা ঘটে গেল, এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা শিক্ষণীয় বিষয়। কারণ অনেক মানুষই আছে যারা কিন্তু এই ভাগাভাগি বা আমি বেঁচে থাকতে আমার সন্তানদের কার কতটা কি অংশ এগুলো বুঝিয়ে যাওয়া, এটা অনেকেই কিন্তু পছন্দ করেন না। তারা হয়তো ভুলে যায় যে আমরা বাবা কাকারা মিলে একত্রিত আছি মানেই যে আমার সন্তানেরা সবার সাথে একত্রিতভাবে থাকবে, এমনটা কিন্তু নয়। তাই আমি জীবিত থাকতে সমস্ত সম্পত্তি সবার নামে যদি সমান ভাগে ভাগ করে দেওয়া যায়, তাহলে কি হয়, তাদের মধ্যে কোনো রকম কোনো ভাঙন সৃষ্টি হয় না, বা তাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে কোনো রকম কোনো দ্বন্দ্ব তৈরি হয় না। তারা এটা অন্তত বোঝে যে যা করেছে বাবা মায়েরা করে গিয়েছে, আমরা কিন্তু কেউ কারোর মতো করে সম্পত্তি ভাগাভাগি করিনি। তোমরা আজকে এই প্রিয়া এবং কল্পনার ক্ষেত্রে দেখতে পাচ্ছ, তার শ্বশুরমশাই ছেলেদের নামে আগাম কিছু করে যায়নি বলে শুধুমাত্র মৌখিক, যে মৌখিক কথার না তো কোনো রকমভাবে আইনত দিক থেকে দাম আছে আর না কোনো জায়গায় দাম আছে। কারণ মৌখিক কথা আজ ভাইয়ের ভাই স্বীকার করলে কালকে সেই ভাইয়ের বউ আসার পর সেই কথাগুলো কিন্তু নাও স্বীকার করতে পারে। এবং এটা তো স্বাভাবিক, যখন একটা ছেলে নর্মাল একা থাকে তখন কিন্তু তার ভাবনা চিন্তা একরকম হয়, এবং যখন সেই ছেলেটি একটা বিয়ে করে বউ নিয়ে আসে, তার পরিবারটা আস্তে আস্তে বড় হতে থাকে, তখন কিন্তু তার আবার ভাবনা চিন্তাটা অন্যরকম হয়। বিয়ের আগে যে ভাবনা চিন্তার মধ্যে অতটাও ডিপলি ভাবা হয় না যে এই এতটা পেলে এতটা কাজে লাগবে, অতটা পেলে অতটা কাজে লাগবে। কিন্তু একটা পরিবার তৈরি হওয়ার পর কিন্তু মানুষ ভাবে যে আমার দুটো সন্তান বা আমার একটা সন্তান, তার ভবিষ্যতের জন্য, তার ভালোর জন্য আমাকে কিন্তু এগুলোকে সুন্দরভাবে গচ্ছিত করে রাখতে হবে। তাই এগুলো যদি বাবা মায়েরা নিজেরা জীবিত অবস্থায় সুন্দরভাবে, মানে জীবিত মিন্স আমি এটা বলতে চাইছি বয়স যখন তাদের হয়ে যাবে তখন যদি তারা এরকমভাবেই সমস্ত কিছু করে রেখে যান, যতদিন আমরা জীবিত ততদিন আমাদের, যখন আমরা গত হয়ে যাব তখন সমান ভাগে এই ভাগে কিন্তু আমাদের যা সম্পত্তি আছে আমাদের এই সন্তানের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু তাদের সেই কিছু ভুল সিদ্ধান্ত, তাদের সেই একটা ভ্রান্ত ধারণা যে আমাদের বাবা কাকাদের মধ্যে কোনো জমি ভাগাভাগি হয়নি এবং আমরা যদি মিলেমিশে থাকতে পারি আমার সন্তানেরা কেন মিলেমিশে থাকতে পারবে না। আর এই জন্যই কিন্তু এখনকার যুগে দাঁড়িয়ে ভাইয়ে ভাইয়ে দেখবে সেইভাবে মিল নেই, বনে বনে সেইভাবে মিল নেই। কারণ কি, সবের মূলধন হচ্ছে ওই জমি, টাকা, সম্পত্তি, বাড়ি গাড়ি, এই নিয়ে কিন্তু ভাইয়ে ভাইয়ে অশান্তি। যাই হোক, প্রথমেই বলি হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, প্রিয়ার কালকের জমি ভাগাভাগির ভিডিওটা দেখেছি, বাট অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর ভিডিও করতে পারিনি। এখন ভিডিওটা করতে বসলাম। বেশ কিছু কথা প্রিয়াকে এবং কল্পনাকে নিয়ে বলার আছে। দেখো, কল্পনাকে হয়তো সব দিক থেকেই দোষারোপ করা হচ্ছে, কিন্তু অনেক কিছুতে কিন্তু অনেক কিছু ভাবার বিষয় আছে। আমি সবসময়ের জন্য বলে এসেছি যে এক হাতে কিন্তু কখনোই তালি বাজে না। এইবার অনেক সময় কি হয়, এক হাতে তালি না বাজলেও এক হাতের সাথে অন্য কোনো 10টা হাত যদি এসে জোড়াতাপ্পি লাগানো হয় না, তখন কিন্তু আবার নিজের একটা হাত আর অন্যান্যদের 10টা হাত নিয়ে কিন্তু তালি বাজানো যায়। ঠিক এরকমই কিছু ঘটনা কিন্তু এদের দুই পরিবারের, মানে দুই বউয়ের মধ্যে ঘটেছে। কারণ কি জানো তো, আজকে প্রিয়া তার জমি ভাগাভাগির ভিডিওটায় শুধুমাত্র জমি সংক্রান্ত কথা বলেছে এমন কিন্তু নয়। প্রিয়ার ওই ভিডিওটাতে বলেছে যে এই যে প্রিয়ার ওপর বারবার ব্লেম দেওয়া হচ্ছে যে প্রিয়া নাকি তাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করিয়েছে, বা প্রিয়া কেন তাদের পারমিশন না নিয়ে লাস্টের দিকে বাড়ি করেছে, হ্যান ত্যান অনেক অনেক কথা কিন্তু প্রিয়া আমাদের সামনে বলেছে এবং আরও ডিটেলসে বলবে তার হাজব্যান্ডের কাছ থেকে অনুমতি নিয়ে। আজকে আমাদের সামনে ভিডিও দেবে না, কালকে রাতেই দেবে বলেছিল, দেয়নি, তার মানে হয়তো আজকে আমাদের সামনে ভিডিও আসতে পারে। তো প্রথম কথা হচ্ছে, প্রিয়ার একটা কথা শুনে খুব ভালো লাগলো, আর এই জন্যই কিন্তু প্রিয়াকে মানে বেশিরভাগ মানুষ কিন্তু সাপোর্ট করে। প্রিয়া মিথ্যা কথা বলে না। প্রিয়া যদি কোনো ভুল কিছু করেও থাকে তার জন্য প্রিয়া সবসময়ের জন্য দেখবে স্বীকার করে যে হ্যাঁ আমার দ্বারা এই ভুলটা হয়ে গিয়েছে। ঠিক যেমন কালকে প্রিয়া বলল
যে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওইভাবে বলেনি, মানে আমরা যে প্রিয়াকে হটকারী ম্যাডাম বলি, প্রিয়া বলল যে আমার মতো কিন্তু আমার ভাসুরও হটকারী ম্যাডামের মানে হটকারী সিদ্ধান্ত নিয়ে নেয়। তার মানে আমরা প্রিয়াকে চিনতে ভুল করিনি, কারণ এইভাবে প্রিয়া অনেক কিছু এমন সিদ্ধান্ত আগেও নিয়েছিল যার জন্য প্রিয়া অনেক সময় বিপদে পড়েছিল, আবার অনেক সময় হটকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু প্রিয়া অনেকটা নিজের লাইফে এগিয়ে যেতে পেরেছে। এই যে প্রিয়ার জেদ, এই যে প্রিয়ার একটা অদম্য মনের শক্তি, যে আমি আমার গোটা ঘর ছুঁয়ে কথা দিচ্ছি, প্রমিস করছি, দিব্যি কাটছি যে আমি একদিন এরকম নিজের একটা ঘর বানাবো। আর আজকে সেই দিনকার সেই কষ্ট, সেই দিনকার সেই দুঃখ প্রিয়াকে কিন্তু আজকে এই জায়গায় আনতে অনেকটা শক্তি, অনেকটা মনোবল দিয়েছে। কারণ সেই জায়গায় সেই সময় যদি, কারণ প্রিয়া বিয়ে হয়ে একটা কোটা বাড়িতে ওঠে, মানে ভালো ঘরে, তারপর যখন বাড়িতে অশান্তি ঝগড়া হয় তখন সেই ঘরটা ছেড়ে দিয়ে একটা টিনের ঘরে যায়, এবং সেখান থেকেও যখন অশান্তি ঝগড়া প্রবলেম কোনো কিছুই না মিটতে থাকে, তখন সে মনে মনে প্রতিজ্ঞা করে যে না, এইবার আমি এত কথা আমাকে শুনতে হয়, ওদের বাড়িতে আছি, ওদের বাড়িতে আছি, ওদের দয়ায় আছি, তো আমি এমন একটা জায়গায় থাকবো যেই জায়গায় কারোর কোনো প্রবলেম হবে না। সেই কারণে ও একদম পেছনে গিয়ে বাড়ি করেছে, যাতে সামনে বাড়ি করলে কোনো রকম কোনো অবজেকশান যাতে আসতে পারে, পেছনে করলে অবজেকশান আসবে না। এই যে আজকের ডেটে দাঁড়িয়ে অনেক মানুষই বলছে, কে বা কল্পনার হাজবেন্ডও বলেছে, কে ওকে পেছনের পোর্শন নিতে বলেছে, ও ইচ্ছা করে নিয়েছে, ইচ্ছা করে নয়। প্রিয়া অনেকটা বাস্তব বুদ্ধি নিয়ে ও অনেক ভেবেচিন্তে কাজ করেছে সেই সময় থেকেই। হ্যাঁ, প্রিয়া অনেক সময় হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অনেক সময় কিন্তু অনেকটা বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু দেখিয়েছে। ঠিক যেমন সেই সময় যদি প্রিয়া মানে জমির মাঝখানে বাড়ি করতো, তাহলে কিন্তু সেই সময়তেই কল্পনার হাজবেন্ড প্রবলেম ক্রিয়েট করতো। বাট যেহেতু প্রিয়া পেছনে করেছে, তাই সেইভাবে কিন্তু আর প্রবলেম ক্রিয়েট করতে পারেনি, যে ওটাই তো শেষ অংশ, ওর পেছনে তার কোনো জায়গা নেই, তাহলে ওখানে তো বাড়ি করতেই পারে, সামনে অনেক জায়গা আছে, সেখানে আমরা করব। এরকমটাই কিন্তু কল্পনা এবং কল্পনার হাজবেন্ড ভেবেছিল। ঠিক যেমন এখন প্রিয়া এই যে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সমান ভাগে যে ভাগাভাগিটা হয়েছে তার মধ্যে কি তাদের ওই বাথরুমটা ভাঙা পড়ছে, এবং তাদের যে সুপারি বাগান, মানে কল্পনাদের যে সুপারি বাগান, ওটা তাদেরই থাকছে। কারণ কি জানো তো, আমি খুব মনে প্রাণে চেয়েছিলাম, আমার মতো হয়তো অনেক ভিউয়ার্সই চেয়েছিল, যে প্রিয়া যাতে ওই সুপারি বাগানটা, মানে কল্পনাদের যেটা নিজের টাকায় কিনেছে, নামে রেজিস্ট্রি করা আছে, ওই জমিটা প্রিয়া যাতে না নেয়। আমি মনে প্রাণে চেয়েছিলাম। কি জানো, এটা কতজন বিশ্বাস করো বা করো না জানি না, আমি অন্তত জানি একটা জায়গার জন্য, একটা জমির জন্য যখন কোনো মানুষের অনেকটা কষ্ট, অনেকটা স্ট্রাগল, বিশেষত অনেকটা তার মায়া জড়িয়ে থাকে, সেই জমিটা যখন মানে বাধ্যবাধকতা বলো, পরিস্থিতির চাপে পড়ে বলো, সেই জমিটা যখন বিক্রিটা আলাদা বিষয়, কিন্তু এমন কোনো পরিস্থিতি যেমন ঠিক এই প্রিয়াদের এবং কল্পনাদের ক্ষেত্রে হয়েছে, দিয়ে দিতে বাধ্য, সেই সময় কিন্তু আমার মনে হয় না কারোর এই কষ্টের জমি, কারোর হায় লাগা জমি নিয়ে সেইভাবে কিন্তু ব্যবহার করা যায়। যদি তাকে ভগবান আশীর্বাদ করে, তার কপালে যদি জমির মানে ভালো যোগ থাকে, অবশ্যই প্রিয়া এর থেকে ফার বেটার জমি ভবিষ্যতে হয়তো কিনতে পারবে। এটাই যে তার লাস্ট, এটাই যে তার ফার্স্ট, এমনটা কিন্তু নয়। তাই আমি বলবো প্রিয়া খুব ভালো বুদ্ধির কাজ করেছে। বাথরুমটা ঠিক আছে ভাঙা পড়বে, প্রবলেম নেই, কিন্তু জমিটা যে ও নেয়নি, খুব ভালো হয়েছে। এবং আমার যেই জায়গাটা মনে হয়েছিল দোকানটা নিয়ে কি হতে পারে, কারণ দোকানটার যে দাম কল্পনার হাজবেন্ড চেয়েছিল 10 লাখ প্লাস 4 লাখ 14 লাখ, মানে 7 লাখ করে দুটো দোকান 14 লাখ, এটা তো হিউজ অ্যামাউন্ট, তাই না? কারণ অনেকেই যারা বলছিল এই ওই হ্যান ত্যান, তো আমি বলেইছিলাম যে ওইভাবে কিন্তু মানে দোকানের দাম নির্ভর করে না। যদি ফাঁকা জমি হতো সেটা অনেকটা দাম এখনকার ভ্যালুয়েশন অনুযায়ী কিন্তু পাওয়া যেত। সেই জায়গায় দোকানটারও কিন্তু প্রথমে তো নাকি ভাগ প্রিয়ারা নেবে নাই বলে দিয়েছিল। তারপর এরকম লাস্টের দিকে কথা হয় যে কিছু টাকা পয়সা দিয়ে তখন তার প্রিয়া, মানে যিনি ভাসুরদাদা ছিলেন, উনি কল্পনার হাজবেন্ড, প্রিয়ার হাজবেন্ডকে বলে তাহলে অভি 1 লাখ টাকা দিলে তুই দিবি? তখন কল্পনার হাজবেন্ড বলেছে যে 1 লাখ টাকাতে তো দেওয়া যায় না, তো তারপর 2 লাখ টাকায় রাজি হয়েছে। তারপরে আবার প্রিয়া শুনছি যেই 2 লাখ টাকা ওই যে স্ট্যাম্প পেপারের লেখা, সেই লেখার মধ্যে আছে, কিন্তু তারপর আবার প্রিয়া বলছে যে না, 2 লাখ টাকা তো 2 লাখ তো আর ন্যায্য দাম নয়, আমি ন্যায্য যেটা দাম হয় সেটাই আমি দিয়ে দেবো। দেখো প্রিয়া, একটা আমি কথা বলি,
তুমি 2 লাখের জায়গায় 4 লাখই দাও, তুমি 2 লাখের জায়গায় তুমি 10 লাখই দাও আর 8 লাখই দাও। তুমি হয়তো ভাবছো যে অনেক মানুষ তোমাকে এটা বলবে যে তাদের কষ্টের করা জায়গা, তাদের কষ্টের করা দোকান তুমি ভোগ করছো, তুমি লোভী, তুমি পাপী। এইগুলো দেখো, যারা তোমাকে কথা শোনাবার, যারা তোমাকে নেগেটিভ কমেন্টস করবার, যারা মনে প্রাণে এটা চাইবে যে পিঞ্চ মেরে মেরে তোমাকে একদম ব্যতিব্যস্ত করবে, তারা তুমি যতই দিয়ে ওই দোকানটা কেনো না কেন, তোমাকে কিন্তু পিঞ্চ মারাই হবে। তাই যেই সিদ্ধান্তটা ওই ভাসুর দাদা প্লাস গ্রামের আরও কিছু মানুষজনের সামনে ওই স্ট্যাম্প পেপারে সই করা হয়েছে, সেইটাকে নিয়ে আর বাড়াবাড়ি করতে যেও না, কারণ কেঁচো খুঁড়তে গিয়ে কিন্তু কেউটে বেরিয়ে আসে। আর আমার যতদূর মনে হলো যে এটা কিন্তু স্ট্যাম্প পেপারে লেখা হয়েছে, কোনো আইনত কোর্ট পেপারে নয়। তাই এক্ষেত্রেও কিন্তু কথা আবারও পরবর্তীতে চেঞ্জ হতে পারে। তাই আমি বলবো, যেটা মোটামুটি একটা তোমাদের মধ্যে মোটামুটি একটা সেট হয়ে গেছে, সেটাকে নিয়ে প্রিয়া বেশি বাড়াবাড়ি করতে যেও না। এবং তুমি একটুখানি ভেবেচিন্তে দেখবে যে যে দামটা তোমার ভাসুর তোমার কাছ থেকে চেয়েছে ওটা কিন্তু মোটামুটি ঠিকই আছে। এইবার তুমি যেটা বলছো সেটা তোমার মন থেকে বলছো যে ওই ভেতরকার জিনিসগুলো, এইগুলো ওইগুলো সেইগুলো, সেগুলো নিয়ে এই মুহূর্তে আমার মনে হয় তোমার না ভাবলেও চলবে। পরবর্তীতে তুমি সেটা আলাদাভাবে দেখতে পারো, বাট এই মুহূর্তে এইগুলোকে নিয়ে আর সোশ্যাল মিডিয়ায় আলোচনা করো না, কারণ এই নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আবারও নতুন একটা কন্ট্রোভার্সিয়াল বিষয় তৈরি হতে পারে। এইবার চলে আসি, প্রিয়া তখন মানে এই সমস্ত ভাগাভাগির পর বলল যে আমি যেমন হঠকারী সিদ্ধান্ত নিই, আমার ভাসুরও কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, আজকে সম্পূর্ণ দোষটা কিন্তু এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে, সম্পূর্ণ দোষটা হচ্ছে কল্পনার হাজব্যান্ড। কল্পনার হাজব্যান্ড যদি যেই ভাগাভাগির বিষয়টা সোশ্যাল মিডিয়ায় এনে ফেলেছে, সেটা যদি সোশ্যাল মিডিয়ায় না নিয়ে এসে বইয়ের বলা কথাকে গুরুত্ব দিয়ে বইয়ের সাথে একটুখানি মানে আলাপ আলোচনা করে সোশ্যাল মিডিয়ায় না দিয়ে ফাইনাল ডিসিশানটা সোশ্যাল মিডিয়ায় দিত, তাহলে হয়তো এত নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হতো না, এত মানুষ তাদেরকে ভুল বুঝতো না, এত মানুষ তাদেরকে নোংরা নোংরা কথা বলতো না, তাই তো? কিন্তু তারা নিজেরা ভুল করেছে, আর তারা ভুল করবে, গালাগালটা তো আর প্রিয়া মানে যে সমস্ত উল্টোপাল্টা কথা শোনানো হচ্ছে সেটা তো আর প্রিয়া শুনবে না। যে যেটা করবে তার জন্য কিন্তু তাকেই সেটা শুনতে হবে। তবে আমি প্রিয়াকে বলবো, প্রিয়া তোমার কিন্তু অনেকটা কি বলবো, তুমি অনেকটা লাভবান হয়েছো। কিসের জন্য জানো? তোমার যা কল্পনার জন্য। কারণ কল্পনা সেই সময় তোমায় অনেকটা আঘাত দিয়েছিল ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। মানে তোমাদের দুই বউকে সবসময়ের জন্য কথা শোনায়, আর এটা তো স্বাভাবিক। আমাকে কেউ যদি আঙুল তোলে আমিও তো তার দিকে আঙুল তুলবো, তাই না? ওই যে বলি, এক হাতে কখনো তালি বাজে না। কল্পনা বলে যে প্রিয়া নাকি কল্পনাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল। কিন্তু এই জায়গায় আমি বারবার বলি, বাড়িটা যেহেতু শ্বশুর মশাইয়ের এবং তার হাজব্যান্ড যেহেতু একজন ভালো কাজে যুক্ত, তার মশাইয়ের জায়গা থেকে বেরিয়ে যেতে বললেই যে আমি বেরিয়ে যাব এমনটা তো নয়। দেশে আইন কানুন, পার্টি, পঞ্চায়েত সমস্ত কিছুই আছে। তাহলে তারা বেরিয়ে গেছিল শুধুমাত্র শান্তির জন্য। এবং কালকের ভিডিওতে কিন্তু কল্পনার হাজব্যান্ড বলল যে একবার অশান্তি ঝগড়া হয়েছিল, আমি আমার পরিবারকে নিয়ে চলে গিয়েছিলাম দিল্লি। তার মানে কল্পনা যে ব্লেমটা প্রিয়ার উপর দেয় যে প্রিয়া নাকি বাধ্য করেছিল ওদেরকে বেরিয়ে যেতে, কল্পনার হাজব্যান্ড কিন্তু সেটা বলল না। বলল অশান্তি একবার হয়েছিল, আমি আমার পরিবার নিয়ে দিল্লি চলে গিয়েছিলাম। এবং তারপর এসে তারা দেখে প্রিয়া কিন্তু ওই বাড়ির পেছন সাইডে বাড়ি করেছে, মানে পারমিশন নেওয়ার না নেওয়ার বিষয়টা উঠলো। এইবার কথা হচ্ছে, প্রিয়া কালকের ভিডিওতে বলল যেমন ঠিক কল্পনা বলে যে প্রিয়ার জন্য বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছিল, প্রিয়া ঠিক তেমন বলল যে আমরা কেন এই পেছন দিকে বাড়ি করতে বাধ্য হয়েছি, কেন দোকান ছেড়ে দিয়েছিলাম, কেন জমি ছেড়ে দিয়েছিলাম, সমস্ত কিছুর জন্য ও নাকি একটা ভিডিওতে বলবে। দেখো প্রিয়া, একটা কথা বলি, কল্পনা সেই সময় তোমার ওপর হয়তো এমন কিছু আঘাত দেওয়া কথা বলেছিল বা এমন কিছু ব্যবহার করেছিল, আর এটা তো স্বাভাবিক। দেখো, সব দিক থেকে কিন্তু মানে প্রিয়া ঠিক আর কল্পনা ভুল এটা কিন্তু কখনোই নয়। কারণ আমরা নিজেরা নিজেদের ওই জায়গায় যদি নিজেদেরকে বসিয়ে দেখি, তাহলে অবশ্যই কিন্তু একটা ছেলে যখন সরকারি জব করে এবং সে মোটামুটি বাড়ির প্রত্যেকটা মানে পুরুষ সদস্যদের মধ্যে সব থেকে আগে একটা কাজ পায়, এবং তখন ভাই ধরো ওই বেকার ধরতে গেলে, বাবা ওই মাঠের ঘাটের চাষবাস নিয়ে থাকে, তো সেই ছেলে যখন একটা চাকরি পায় তখন কিন্তু সে অনেক কিছু চিন্তাভাবনা করে, যদি সেই ছেলেটা সংসারী হয়, মানে বিয়ের আগে থেকেও সংসারী সে যদি হয়। তো
তো তখন চিন্তাধারা থাকে বাড়ি ঘরটাকে ভালো করে তৈরি করব, জমি জমা কিছু বন্ধক থাকলে সেগুলোকে ছাড়াবো, ভাই বোন ছোট থাকলে তাদেরকে পড়াশোনা করাবো, বাড়িতে দিদি থাকলে তাদের বিয়ে দেবো। এগুলো কিন্তু দাদারা এই কর্তব্যগুলো করে কিন্তু। তো সেই রকম কর্তব্য কিন্তু এই কল্পনার হাজব্যান্ডও করেছে, বাবা মার দেখভাল প্লাস এই যে অভি ছিল, অভির টুকটাক দায়িত্ব। হঠাৎ করে যখন অভি প্রিয়াকে বিয়ে করে আনে, যদিও অনেকেই বলে অভি নাকি বেকার ছিল, আমার যতদূর মনে হয় অভি বেকার ছিল না। অভি কোনো একটা ক্যাটারিংয়ের কাজ করতো না কুরিয়ারের কাজ করতো, মানে কিছু একটা কাজ করতো, ওই ধরো 5-6 হাজার টাকা ওকে কিন্তু মাস মাইনে দেওয়া হতো। তো সেই সময় অভি কিন্তু প্রিয়াকে বিয়ে করে আনে। এবার স্বাভাবিকভাবেই তোমরা একটা জিনিস ভেবে দেখো, কল্পনা হচ্ছে মানে বিশ্বর যেহেতু ওয়াইফ সেই সময় হয়ে গিয়েছে, তার ভাবনা চিন্তা কি, বাবা মাকে দেখভাল করবে, দেওয়ার ছিল, বিয়ে তখনও হয়নি, ঠিক আছে চলো মোটামুটি এক ফ্যামিলিতে, কিন্তু সে কিছু করে না, বেশি কিছু ইনকাম করে না, হঠাৎ করে একটা বিয়ে করে নিয়ে চলে এলো। তাহলে তার সংসার করার ভূত যেহেতু মাথায় চেপেছে, তাহলে সংসার চালানোর ভূতটাও তার মাথা থেকেই নামাতে হবে, যে কি করে আমি সংসারটাকে চালাবো, একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এলাম, কি করে তাকে খাওয়াবো, এগুলো তাকেও নিশ্চয়ই ভাবতে হবে। কিন্তু সেই সময় অভি ওই যে অল্প বয়সে, এটা তো প্রিয়া বারবার বলে যে অল্প বয়সে অনেক কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলেছি, যার জন্য তাদেরকে অনেক জীবনে স্ট্রাগল করতে হয়েছে। তবে আমি বলবো সেই সময় তোমার ওই একটা ভুল, এবং তুমি যে ভেবেছিলে যে না আমাকে একদিন এক জায়গায় দাঁড়াতেই হবে, সেই সময়কার কল্পনার দেওয়া কিছু আঘাত, কল্পনার বারংবার বলা যে এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও, এটা না আমাদের দয়ায় বেঁচে থাকো, বেরিয়ে যাও না আমাদের দয়ায় থাকো, আমাদের হেল্প নাও, এবং যেটা প্রিয়ার হয়তো খুব আঘাত পেয়েছিল, মানে লেগেছিল, এবং প্রিয়া নিজের কাছে নিজে শপথ করেছিল দেওয়াল ছুঁয়ে যে আমি একদিন দেখিয়ে দেব সমস্ত কিছু করে। সেই দিনকার সেই জেদ, সেই দিনকার সেই কষ্ট আজকে তোমাকে এই জায়গায় আনতে কিন্তু বাধ্য করেছে। এবং এখনো পর্যন্ত যে হারে প্রিয়া প্রত্যেকটা দিক থেকে স্ট্রাগল করে, কল্পনা কিন্তু তার বিন্দুমাত্র করতে পারেনি বা পারবেও না। কারণ কি, প্রথম থেকেই কিন্তু কল্পনা যেহেতু একটা শক্তপোক্ত হাতকে ধরে তার সংসারটা শুরু করেছিল, মানে তার হাজব্যান্ড একটা ভালো কাজের সাথে যুক্ত, তাই তার কখনো প্রয়োজন পড়েনি এই দিন রাত এক করে ভিডিও করা, তার কখনো প্রয়োজন পড়েনি প্রতিনিয়ত ভিডিও দেওয়া, বা তার কখনো প্রয়োজন পড়েনি ব্র্যান্ড প্রমোশন, ইনস্টাগ্রাম, এফবি, ইউটিউব একসাথে সামাল দেওয়া। মানে যারা বলে না কল্পনার দরকার নেই, কল্পনা অত সবসময় খুঁড়তে যায় না, এই করতে যায় না, ওই করতে যায় না, অ্যাকচুয়ালি কল্পনা যে হাতটা ধরেছিল সেই হাতটা প্রথম থেকেই পাকাপুক্ত, সেই হাতটা ধরেই কিন্তু কল্পনা আস্তে আস্তে এগিয়েছে। এমনটা নয় যে কল্পনার বাপের বাড়ির ব্যাকগ্রাউন্ড আমরা জানি না, প্রত্যেকেই জানতাম কল্পনা বিশাল বড় লোক ফ্যামিলি থেকে বিলং করে, এমন তো নয়, একটা একদমই নর্মাল মধ্যবিত্তও বলা চলে না, তার থেকেও হয়তো অনেক কষ্টেই তারা বড় হয়েছে। সেই জায়গা থেকে সে তার যে ডিসিশান, হাত যে ধরেছে, তার হাতটা কিন্তু যথেষ্ট শক্ত। কিন্তু প্রিয়া যে পরিবার থেকে বিলং করেছে, মোটামুটি এদের তুলনায় প্রিয়াদের হয়তো অনেকটাই ভালো ছিল, তারপরেও কিন্তু প্রিয়া যে ডিসিশানটা নিয়েছিল অনেকটা ভুল, যার জন্য প্রিয়াকে অনেক কিন্তু বিয়ের পর কষ্ট সহ্য করতে হয়েছিল। এবং সেই সমস্ত কষ্ট সহ্য করার পর প্রিয়া যখন দেখলো যে আমি বউ হয়ে আসার পর আমার হাজব্যান্ড প্লাস আমার ওপর আমার ভাসুর, বা মানে ভাসুর হয়তো প্রথম যে ভালোবাসাগুলো দিয়েছে, তার বউ আসার পর সেই ভালোবাসাগুলো দেয়নি, এটা প্রিয়াকেও বুঝতে হবে যে আমি আমার ভাইকে দেখবো, মা বাবাকে দেখবো, কেন সে নিজের বইয়ের দায়িত্ব চালাতে পারবে না, সব কিছুতে কেন আমি হেল্প করব, মানে আমার বর হেল্প করবে, যেই ভাগটা তার বইয়ের মানে ভাইয়ের বইয়ের জন্য করছে, সেই ভাগটা তো আমি আমার সন্তানের জন্য তুলে রাখতে পারি, বা সেই ভাগটা তো আমি আমার অন্য কোনো দিকেও ব্যয় করতে পারি। এটা যে কোনো ওয়াইফ ভাববে প্রিয়া, কারণ সব কিছুর একটা লিমিট থাকে, তাই না? তো সেই দিনকে কল্পনার সেই আঘাত বলো, সেই কষ্ট বলো, কল্পনার দিক থেকে সেই সময় ঠিক ছিল, তোমাদের একটা ভুল, তোমরা অল্প বয়সে বিয়ে করে ফেলেছিলে কোনো রকম কোনো সিদ্ধান্ত না নিয়ে, এবং তারপর তোমরা কি করবে না করবে কোনো কুল কেনারা খুঁজে পাওনি, এবং তখনকার সেই স্ট্রাগলের জন্যই আজকে কিন্তু তুমি মাথা উঁচু করে বাঁচতে পারছো। এবং তুমি কেউ তোমাকে চ্যালেঞ্জ ছুড়লে, কেউ তোমাকে একদম দাপট দেখালে, তুমি সেই দাপটটাকে একদম চ্যালেঞ্জটাকে লুফে নিয়ে তুমি বলতে পারো যে হ্যাঁ আমি রাজি আছি, এই শর্তে আমি রাজি, আমিও দেখে নেবো কত দূর জল এগোতে পারে। এই যে তোমার মধ্যে একটা মানে কি বলবো শক্তি, তোমার মধ্যে একটা এনার্জি, এটা কিন্তু সেই সময়কার তোমার কষ্টগুলোর জন্যই তোমাকে কিন্তু আজকে এই এনার্জিগুলো আমরা হয়তো মানে সবসময়ের জন্য পেতে দেখেছি। এইবার বিষয়টা হচ্ছে দেখো, প্রিয়া কালকের ভিডিওতে বলল যে আমার উপর অনেক কিছু হয়েছে,
আমি চাই সেগুলো সমস্তটা ক্লিয়ার করে বলতে। হ্যাঁ, একদম ঠিক কথা। অনেকেই আবার এই রকম বলছে যে এত নাটক করার কি আছে, ভাগাভাগি হয়ে গেছে, তাহলে পুরাতন কথা তুলে আবারও নতুন করে কন্ট্রোভার্সি দেওয়ার কি প্রয়োজন আছে? হ্যাঁ, প্রিয়ার কন্টেন্ট তো নেই, তাই প্রিয়া কন্টেন্টের জন্য এই সমস্ত কিছু করতে যাচ্ছে। পাগলের মতো যারা এগুলো বলছো বলো না, কারণ তোমরা দেখেছো যে প্রিয়া এই কন্ট্রোভার্সিয়াল যেই সমস্ত ভিডিওগুলো হচ্ছে তার মাঝখানেও কিন্তু প্রিয়া ডেলি ব্লগ দিয়েছে এবং প্রিয়া কিন্তু ডেলি ব্লগ শ্যুট করছে। তার মানে প্রিয়ার কাছে কন্টেন্টের অভাব কিন্তু আজও হয়নি, কোনোদিন হয়ও, মানে আগেও হয়নি, এবং আমার মনে হয় না প্রিয়ার কখনো কন্টেন্টের অভাব হবে। সেই রকমভাবেই প্রিয়া ভিডিও বানায়, কিন্তু প্রিয়া সমস্তটা ক্লিয়ার করতে এই কারণেই চাইছে যে তার মনের মধ্যে যে রাগগুলো, তার মনের মধ্যে যে কষ্টগুলো, তার মনের মধ্যে যে একটা ক্ষোভ আছে যে তার সাথে কি কি হয়েছিল, সেগুলোকে ক্লিয়ার করে বলতে চাইছে। এই কারণেই যদি আমি ক্লিয়ার করে বলে দিই তাহলে হয়তো আর কোনোদিনও সেই কথাগুলো নিয়ে আমার আফসোস থাকবে না যে আমি এটা বলতে পারলাম না, এটা আমার বলার ছিল, ওরা আমার সাথে এটা করেছে, ওরা আমার সাথে সেটা করেছে, এটা আর হয়তো কখনো মানে তারা বলতে পারবে না। তাই হয়তো প্রিয়া বলেছে যে আমি আমার হাজবেন্ডের সাথে আলোচনা করে তোমাদেরকে সেই সময়কার কিছু ঘটনা আমি জানাবো। তবে আমি প্রিয়াকে একটা কথা বলতে চাই, যেই জমি জমা তোমাদের মোটামুটি ভাগাভাগি হয়েছে, যদিও আমার ওটা মনে হলো না কোনো সরকারিভাবে স্ট্যাম্প পেপার অনুযায়ী, আমার মনে হলো যেটা কোর্ট পেপার অনুযায়ী রেজিস্ট্রি, ওটা তো এখনো হয়নি। তো এই মুহূর্তে হয়তো পাঁচিল দেওয়া যাবে কি জানি না, যতদূর আমি জানি রেজিস্ট্রি যেদিন হয় তারপর রেজিস্ট্রি পাঁচিল দেওয়া যায়। তো রেজিস্ট্রি হয়ে গেলে তোমরা অন্তত তোমাদের তো ওই ছিন্ন বিচ্ছিন্ন জায়গা, তবুও বলবো তোমার পাঁচিল না হলেও যে বাঁশ কঞ্চি হয় সেইভাবেও কিন্তু যে যার নিশানাটা সুন্দরভাবে করে নিও। কারণ কি, এই রকম প্রবলেম সত্যি কথা বলতেই জমি জমা সংক্রান্ত প্রবলেম এই প্রিয়াদের এর আগেও দেখেছি, এবারও দেখলাম বিশাল বড় একটা কিন্তু আকার ধারণ করলো। দেখো, এটা তো সত্য, কল্পনার হাজবেন্ড বাইরে জব করে, কাজ করে, এবং সে একটা মাস বা 15টা দিনের জন্য 1 বছর পর বাড়িতে এসেছিল, এবং সেই একটা মাসের মধ্যে কিছুটা দিন তো বাবার বাৎসরিক কাজে চলে গেল। বাকি দিনগুলো এই যে একটা টেনশান, অবশ্যই প্রিয়াদের দিকেও অনেকটা টেনশান গেছে, এবং এই টেনশানের মেন কারণই তো হচ্ছে বিশ্ববাবু নিজে। কারণ যেভাবে নিজে ভিডিও আপলোড করে ফেলেছে ভুলবশত বলো, আর যা হোক কিছু করে ফেলেছে, তার জন্য কিন্তু তাকে অনেকটা সাফারও করতে হয়েছে। এই যে দিনরাত একটা টেনশান, হ্যাঁ, খাওয়া নেই, নাওয়া নেই, ঘুম নেই, যেটা প্রিয়াদের ক্ষেত্রেও তাই, 2টো বাচ্চা, খাওয়া নাওয়া ঘুম কিছুই নেই। কিন্তু তারপরেও 2 দিন পরেই কিন্তু আবারও তাকে তার কর্মস্থলে ফিরে যেতে হবে। অনেকটা প্রেসার, অনেকটা চাপ, অনেকটা মানে সেই আক্ষেপ যে এই মাসটা গিয়ে সেইভাবে আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারলাম না। আবার সেই একটা বছরের অপেক্ষা, সেই একটা বছর পর আসবে, তবে আবার নিজের পরিবারের সাথে একত্রিত হবে। এই যে একটা কষ্ট, সেটা তো কল্পনার দিকে অবশ্যই আছে এবং থাকবে হয়তো কিছু বছর। তারপর যখন তাদের তো একটা এজ থাকে, তারপর আর সেই কাজে থাকতে হয় না, তারপর তারা অন্যান্য জায়গায় জব পেয়ে যায়। সেই কারণেই তো কল্পনারা আরও একটা দোকান সেই রোডের ধারে কিনে রেখেছে। তো যাই হোক, যতটুকুনি যা দেখলাম মোটামুটি এটাই মনে হলো যে যেটা হয়েছে খুব ভালো হয়েছে, এবং তার শাশুড়িমা বলেছে যে আমি আমার ভাগের, যেটা আমি আগের ভিডিওতেও ভেবেছিলাম, তখন তো প্রিয়ার ভিডিওটা দেখিনি, যে আমি আমার ভাগ নেব না, কারণ আমি আমার ভাগটুকুনি যদি রেখে দিই আবারও পরবর্তীতে ওইটুকুনি ভাগ নিয়ে 2 ভাইয়ের মধ্যে অশান্তি হবে। তো আমার ভাগের দরকার নেই, আমার ভাগটা আমি 2 ছেলেকে সমান ভাগে দিয়ে দিতে চাই, এবং আমি আমার 2 সন্তানের কাছেই থাকবো। তো আমার তার শাশুড়ি মায়ের কাছেও রিকোয়েস্ট থাকবে যে আপনি এই বইয়ের কথা ওই বইয়ের কাছে, ওই বইয়ের কাছে এই বইয়ের মানে কাছে করবেন না, এবং 2 বইয়ের দিক থেকেই যেন সুন্দরভাবে শাশুড়ি মায়ের দায়িত্ব পালন করে। কারণ উনি যদি মনে করতেন ওই সম্পত্তিটা উনি নিয়ে যে কোনো একটা ছেলেকে কিন্তু দিয়ে তার কাছে থাকতেই পারতো, কিন্তু উনি সেটা করেননি। 2 ছেলের প্রতি ভালোবাসা দেখিয়েছে। এইবার বইয়েদের মধ্যে কেউ একটু ভালো, কেউ একটু খারাপ হতেও পারে, তাও বলবো 2 বই যেন শাশুড়ি মাকে গুরুত্ব মান্যতা দেয়। অবশ্যই তার শাশুড়ি মায়ের অনেক ভুল ছিল, আছে, কিন্তু তারপরেও যেহেতু উনি এতটা উদার মনের একটা পরিচয় দেখিয়েছেন, কারণ কালকে যখন একটা কথা কল্পনার হাজবেন্ড বলছিল যে মায়ের বিবেক বলে কথা বলছিল, তখনই আমি ভাবছিলাম যে তাহলে মা যদি 2 ভাইকেই দিয়ে দেয় তাহলে কি তার মায়ের বিবেক থাকবে না? 1 ভাইকে দিলে বিবেক থাকবে? মানে তখনই আমার মনে হচ্ছিল যে মায়ের সিদ্ধান্তটা কি হয়, মায়ের ডিসিশনটা কি হয়। তো যে ডিসিশনটাই হোক না কেন, খুব ভালো ডিসিশন হয়েছে যে আমি
নিচ্ছি না, আমার 2 ছেলেকেই দিয়ে দিচ্ছি, আমি আমার 2 বৌমার কাছেই থাকবো। খুব ভালো লেগেছে আমার তার শাশুড়ি মায়ের এই ডিসিশানটা। আরও একটা কথা আমি আমার ভিডিওর মধ্যে বলতে চাই, এই যে কমিউনিটি পোস্টে 7 লাখ টাকা জমির দাম, এই জমি বলছি দোকানের দাম, হঠাৎ করেই সবার সামনে 2 লাখ টাকা, এটা কি রাগে বলেছে? পরবর্তীতে তাদেরকে আফসোস করতে হবে না তো? কারণ তারা কিন্তু 2 লাখ টাকাটা বলেছে, পরবর্তীতে হয়তো বলবে হ্যাঁ আমরা লস করে দিয়েছি, এই করে দিয়েছি, তাই করে দিয়েছি। তো আমার মনে হয় যেহেতু কাগজপত্রে হয়ে গেছে, এটা আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা চাইবো কল্পনা বা কল্পনার হাজব্যান্ডের তরফ থেকে এই 7 লাখটা 2 লাখে তারা তাদের ইচ্ছার জন্যই নামিয়ে এনেছে, মানে তাদের নিজের কথাকে ইচ্ছা মানে গুরুত্ব দিয়ে, পরবর্তীতে যেন মানে প্রিয়াকে এই বিষয়টার জন্য কথা শোনানো না হয়। মানে এটা একটা কি বলবো, একজন ভিউয়ার্স হিসাবে রিকোয়েস্ট। কারণ ওখানে যে ভাসু দাদা ছিল উনি বলেছেন যে 1 লাখ রাজি হয়নি, তারপরে নিজে থেকেই 2 লাখের কথা বলেছে যে বাসুর আমার জন্য পার্লারের মানে দোকানের ভেতরে পার্লারের অনেক কিছু জিনিস সেট করে দিয়েছিল, অনেক কিছু জিনিস আনতো, কিন্তু সেগুলো হয়তো অন্য একজন সহ্য করতো না। প্রিয়া, এটা তোমাকে বুঝতে হবে, ভাইয়ের ভাই আজকে তোমার হাজব্যান্ডের জন্য করতো, বাট তোমার যখন সংসার হয়ে গেছে তখন তার বউয়ের তো এটা মনে হতেই পারে যে সে কোন হিসেবে বিয়ে করলো। সে তার ভাইয়ের জন্য করতে পারে, কিন্তু তার ভাইয়ের যখন সংসার হয়ে যাবে তার জন্য কেন করবে? সেই টাকাটা তো আমি আমার সন্তান বা আমি আমার কোনো কাজে লাগাতেই পারি। আজকে তুমি হলেও তো সেটাই করতে, তাই না? কারণ হেল্প কিছুটা করা যায়, পুরোপুরি কি কখনো হেল্প করা যায়? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো চলো, টাটা।